বলবো বলা মুশকিল, তার থেকে বরং এক কথাই আপনাদের বলে দিয়ে আমাদের সাথে কে আছে, আমাদের সবার প্রিয় দাদা বিপ্লব সাহা এবং আছে আমাদের সবার প্রিয় কাজী কামরুল ইসলাম। তো দুজনকে অনেক শুভেচ্ছা এবং স্যান্ডেলিনা রূপলাবনের দুর্গোৎসবের এই বিশেষ আয়োজনে আরো বিশেষ করে শুভেচ্ছা। আর সেই সাথে আমাদের সাথে আছে মডেল এবং নৃত্যশিল্পী প্রমা। প্রমা, তোমাকে অনেক শুভেচ্ছা এবং তোমাকে অনেক সুন্দর লাগছে, খুব সুইট। তোমাকেও থ্যাংক ইউ। আর দাদাদের কথা, কামরুল ভাইয়ের কথা কি বলবো, লুকিং রিয়েলি জাস্ট মানে ফ্যাবুলাস, অসাধারণ একটা মানে পুজোর গেটআপে দুজনকে পেয়েছি এবং এটা অনেক বড় সৌভাগ্য আমাদের যে 21শে স্যান্ডেলিনা রূপলাবণ্যের এই মঞ্চ আজকে এত আলোকিত করার জন্য তোমরা দুজন একসাথে এসছো। আমার মনে হয় দর্শক যারা দেখছে তারাও এর মধ্যে অভিভূত। আসলে এই রংগুলো তো আমাদের রং, তাই না? কারণ আমরা এখন যেভাবে বাস করি, যে সমাজে বাস করি বা নিজের আধুনিকতা প্রকাশ করার জন্য যেই লাইফস্টাইল মেনটেন করি, তো আমাদের এই পোশাকগুলো আসলে বিলুপ্তির পথে। আমরা যেভাবে সবাই সাজগোজ করে বসেছি, এটা আসলে পুজোর সাজ ধরা হোক বা বাঙালির সাজ ধরা হোক, এগুলো একদমই আমাদের নিজস্ব সাজ, আমাদের ঐতিহ্য। তো সে দেখা যাবে যে আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই ধরনের গেটআপে ছিলেন। তো আস্তে 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 আমরা আসলে আমাদের নিজস্বতাকে হারাচ্ছি এবং অন্যের ঐতিহ্যকে আমরা লালন করে যাচ্ছি। তো সেজন্য মনে হয় কি সুযোগ পেলে আমার মনে হয় যে আমাদের এরকম পোশাকে আসা উচিত, তাতে করে কি পরবর্তী প্রজন্ম যারা আছে, এখন যারা ছোট, তারা এগুলোকে খুঁজে বেড়াবে, যে তারা হয়তো বুঝতে পারবে হ্যাঁ এই পোশাকগুলো সেইটাই আসলে মূল কারণ। তো কামরুল ভাইকে যখন আমি বললাম কামরুল ভাই পূজার প্রোগ্রাম পরে, তাহলে কিন্তু আমি ধুতি পাঞ্জাবি পরে যাবো, যে মানে মেন্টালিটিটা। আর কামরুল ভাই তো খুবই মানে এনথুজিয়াস্টিক একজন মানুষ। হয় কি মানে আমাদের তো সবসময় এটা পড়ার সেই সুযোগ হয় না, মানে কি সেই সৌভাগ্যটা হয় না। সো when I got the scope, why not? সেটাই এক্স্যাক্টলি। সো রঙের যে স্লোগান আমরা সময়কে রাঙিয়ে তুলি, এটা যে সত্যি সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট আর একবার প্রমাণিত হলো, ঠিক না কারণ ভাই? প্রমার কাছে আসি। প্রমা, কেমন লাগছে রঙের এত সুন্দর একটা শাড়ি পরে, তাও আবার সেই শাড়ির ডিজাইনার, রঙের ওনার, আমাদের দেশের মানে এখনকার এই সময়ের মানে ওয়ান অফ দ্য টপ ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সামনে কেমন লাগছে? খুব বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে যে অনেক কম চান্স পাওয়া যায় এই জায়গাটাতে বসার, যেটা আমি অনেক তাড়াতাড়ি পেয়েছি আমার মতে। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভাইয়া আপনাদেরকে। এবং তুমি সত্যি আমি বলবো লাকি, সেই সাথে আমি স্যান্ডেলিনা রূপলাবণ্য, কারণ একসাথে এরকম দুজন আমাদের দেশের মানে কি বলবো যে বরেণ্যই অবশ্যই, যে একজন ফ্যাশন ডিজাইনার আর একজন মানে স্টাইলিস্ট। আমরা সবসময় পেয়েছি, দাদাকে অনেকবার পেয়েছি, রূপলাবণ্য এবং কামরুল ভাইকে, কিন্তু একসাথে এরকম মানে এটা আসলে একটা গল্প আছে। আমি বলি, আমাকে যখন এই প্রোগ্রামের প্রোডিউসার যখন ইনভাইট করলেন বাবুল আক্তার ভাই, হ্যাঁ বাবুল ভাই, যে পুজো প্রোগ্রামে অতিথি হওয়ার জন্য, তখন আমি টাইমটা সেট করে ফোন রেখে দিয়েছি। আমি রাস্তায় ছিলাম, হঠাৎ মনে হলো, কারণ আমাদের দুজনের মানে কেমিস্ট্রি এত মিল, আমরা এত ফান করি, তো সেটা ফেসবুকে ছবি তো বোঝা যায়। সেই জন্য আর কি, তারপর আমি আবার বাবুল ভাইকে ফোন করে বললাম, বাবুল ভাই আমি কিন্তু আমি জানি প্রোগ্রামে একজন মডেল নিয়ে আসতে হয়, কিন্তু আমি মডেল আনতে চাই না, আমি একজনকে আনতে চাই। বলে কাকে আনতে চান? আমি বললাম এরকম কামরুল ভাইকে। তাহলে আমরা দুজনে মিলে যেহেতু স্পেশাল এপিসোড, তাহলে খুব জমবে, আড্ডাটা জমবে। ঠিক আছে, মডেল তো মডেল জমে গেছে দাদা। কামরুল ভাইকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখলাম টাইমটা কোনোভাবে সেট করে, ঠিক আছে তাহলে আমরা একসাথে আড্ডা দিতে বসবো আমাদের সুবর্ণাপুর সাথে। থ্যাংক ইউ। সো কামরুল ভাই, আপনার কি মনে হচ্ছে, জমে কি ক্ষীর? অফকোর্স, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। না সত্যি মানে রঙের শাড়ি আর বাংলার নারী মিলেমিশে একাকার, তাই না? এইবার কি শাড়ি আছে দাদা? একটা তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, শাড়ি তো অনেক ধরনেরই থাকে, কারণ রেগুলার আমার কাজ করতে ভালো লাগে শাড়ি আর সময় একদমই যত রকমের ডিজাইন থাকুক না, শাড়ি নিয়ে কাজ করতে আমার সারফেসটা এত বড়, মানে কাজ করার স্বাধীনতা অনেক বেশি পাওয়া যায়। আর পুজো যেহেতু আমরা পুজোর যেহেতু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিনের ব্যাপার থাকে, তারপর আবার 7 দিন পরে লক্ষ্মী পূজা, তারপর 15 দিন পরে কালী পুজো, মানে অনেকগুলো উৎসব, একদম 12 মাসের 13 পার্বণে কাজগুলো ভাবে হয়। কিন্তু চেষ্টায় রাখি যে মানুষের স্বাদ এবং সাধ্যর জন্য কোনো ধরনের সমস্যা না হয় কেনাকাটা করতে, এবং আমরা সময়টাকে মেনটেন করি, মানে প্রত্যেক দিন যেন একটা নতুন কাপড় পরতে পারে। যে একদম 50,000 টাকা দিয়ে কিনে বসে রইলাম, তারপর আর এবং ওই দামি শাড়িটা, কিন্তু আমি বলতে চ্যালেঞ্জ করে বলতে পারি এই শাড়িটা আজকে যেটা পরে আপনি বসেছেন, সেই শাড়িটা পরে মনে হয় না যে এই প্রোগ্রামের বসা হবে। সেখানে আমরা কাজগুলো যেভাবে করে থাকি, মানুষের ওই জিনিসগুলো খেয়াল রাখে এবং মানুষকে প্রতিদিন কেনাকাটা করতে চায়। তো যে কোনো নারী চায় সে
যেহেতু 5 দিনের প্রোগ্রাম, সাজের অনেক সুযোগ আছে। সকালের সাজ, দুপুরের সাজ, দুপুরের রাতের সাজ। সাজ। কারণ সকালবেলা মণ্ডপে যেতে হয় অঞ্জলি দিতে, আবার রাতের বেলা মণ্ডপ একটু ঘুরে প্রতিমা, দেখা। পরিদর্শনে যায়। তো তখন ওই সাজটা থাকে এক ধরনের এরকম গর্জিয়াস একটা সাজে। আর গর্জিয়াস বলতে আমাদের অনেক ধরেই নেওয়া হয় যে অনেক ঝাঁকানাকা চুমকি পুঁতি, আসলে তা না, 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 ফ্রেশনেসটা খুব জরুরি, তাই না? আর আমার মনে হয় যে বাঙালিয়ার যে সাজের ধরন, হ্যাঁ। এই যে চুলে একটু কাটা পড়া, একটা বড় টিপ পড়া, টিপ এটাই তো পরা। সব থেকে আমার না, মনে হয় কিন্তু এখানে গর্জিয়াস কিন্তু একটা ব্যাপার। আমি একটু বলতে চাচ্ছি সেটা হ্যাঁ, হচ্ছে কি ভাইয়া। যে মানুষ কিন্তু একটা ফ্রেমে পূজার সাজ বা পয়লা বৈশাখের সাজ আটকে নিয়েছে। হ্যাঁ, এবার আজকের প্রমার গেট আপটা কিন্তু ইটস নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমার এটাই জিজ্ঞেস করার ইচ্ছা ছিল। যে একটু ডিফারেন্ট, হ্যাঁ, বিকজ আমরা ধরে নিই পূজার সাজ মানে হয়তো চুলটা খোপা করা, চুলে একটা কাটা লাগানো, ফুলের মালা লাগানো, একটা টিপ লাগানো, তারপর হাত ভর্তি করে চুড়ি পরা, এরকম হতে হবে কেন? মানে সে বাইরেও তো আসতে হ্যাঁ, পারি একটু আমরা। ব্লেন্ডিং করা যেতে পারে। যেতে পারে। যেমন ওনার কি প্রমাণ যে হ্যাঁ। আই মেকআপটা করা হয়েছে স্মোকি, হ্যাঁ, ব্লু এন্ড ব্ল্যাক ব্লেন্ড করে স্মোকি করা হয়েছে। নরমালি পূজার সাজে বা পয়লা বৈশাখের সাজে আমরা দেখি একটু একটু মোটা করে reddish কাজল tone দেওয়া থাকে। থাকে, হ্যাঁ, হ্যাঁ, যেটা কিনা আজকে আমি এটা করিনি। লিপস্টিক ও শাড়িটা কিন্তু আঁচলটা, তারপরে বর্ডারটা রেড, বাট লিপস্টিকের ক্ষেত্রে কিন্তু ইট ইজ নট রেড। Right. হ্যাঁ, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, একটু অফ টোনে যাওয়া। সো আমরা মানে সবসময় যে গদ বাঁধা একটা মেকআপ নিব বা গদ বাঁধা শাড়ি পরবো, এটা কিন্তু ঠিক Not না। necessarily. হ্যাঁ, ক্লাইমেট, আই মিন ওয়েদার, সিজন, এগুলো বুঝেও কিন্তু মেকআপ, হেয়ার, কাপড়, মানে শাড়ি হোক সবকিছু। বা ছেলেদের ধুতি পাঞ্জাবি হোক, এটা কিন্তু চেঞ্জ করা যেতে আর পারে। এমনিও কিন্তু পুজো আর যেহেতু মানে ষষ্ঠী থেকে দশমী 5 দিনে অ্যাটলিস্ট মানে 5 রকমের 5 সাজ রকমের, তাতে হয় কি variationটা আসে। ভেরিয়েশনটা Variationটা আসে, হ্যাঁ। এবং আছেও তো, রঙও তো বোধহয় আছে দাদা, যে ষষ্ঠীতে এক রকমের রং পড়ে, বিজয়া দশমীতে যেমন লাল সাদা, সেটাই, হ্যাঁ, যে একটু বিসর্জনের যে মানে একটা সাজের প্রচুর সুযোগ সুযোগ আছে রয়েছে। এটাতে। আর হ্যাঁ। আর যেটা দাদা বলছিলেন যে পুজোর ওই সময়টা কিন্তু অনেক গরম থাকে এবং বৃষ্টিও হয়। বৃষ্টিও হয়। এটা সবসময় এই জিনিসটা মাথায় কাজ করে থেকে সকালে বের হলাম, তখন কি অবস্থা থাকবে ওয়েদার। Right. তো আমার মনে হয় এরকম একটা গেটআপে থাকলে তখন নাকি ওই মানে সবসময় tensionটা মানানসই। থাকে না যে একটা ব্যবসা গরম কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ভারী একটা শাড়ি পরে হেঁটে যাচ্ছি, Right. বা মণ্ডপে যখন পরিদর্শনে যায়, প্রতিমা দর্শনে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক হয়তো মানুষ, অনেক রিক্সা, গরম। গাড়ি কিছু চলার উপায় হ্যাঁ, থাকে না, হ্যাঁ। হেঁটে হেঁটে দেখতে যেতে হয়। হয়। কারণ কিছুক্ষণ আমাদের নারায়ণগঞ্জে যেমন একটু পরপরই পূজা, কিছুক্ষণ পরপরই পূজা, কিন্তু সেখানে কিন্তু গাড়ি নিয়ে রিক্সা নিয়ে আরাম করে পূজা দেখার কোনো উপায় সুযোগ নেই। তখন এরকম সিম্পল একটা গেটআপে থেকে। হ্যাঁ, তখন নাকি যে অনেক ধাক্কা ধাক্কি করে পুজো দেখলো টায়ার্ডনেসটা না, আচ্ছা। যে সাজে সেও একটু আরাম ফিল করে, এবং যে দেখে- যারা দেখে তারাও চোখের একটু শান্তি হ্যাঁ। পায়। সেটাই। এখন টানস অফ গহনা, কাতান শাড়ি, মাথা ভর্তি ফুল, ফুল, হ্যাঁ, একটু চুল কঠিন টুল হয়ে সব যায় উস্কো ব্যাপারটা। খুস্কো হয়ে হ্যাঁ। আছে, ঘামতে ঘামতে বেসে মেকআপের বেস কোথায় কোনটা চলে গেছে, ওইরকম হওয়ার থেকে সেই সূত্র ধরেই আলাপ তারা পেয়েছে। কামরুল ভাই আপনাকে যেহেতু পেয়েছি, আমার মনে হয় দর্শকরা খুব এটাতে খুব উপকার হবে তাদের, যে আপনি যদি একটু বলে দেন যে তাহলে কিভাবে একটু যদি মানে মেকআপটা করলে একটু স্বস্তিতে যেমন সুন্দরভাবে ওয়েদার প্রেজেন্ট বুঝে, করতে পারেন বিপ্লব নিজেকে। বললো যে ওয়েদার বুঝে মেকআপটা নেওয়া উচিত। দিনের বেলা একটু লাইট মেকআপ করুক, রাত্রেবেলা হয়তো একটু ভারী Heavy করতে makeup, পারে। হ্যাঁ, ইট ইজ নট নেসেসারি যে আমাকে খুব চড়া মেকআপ করতে হবে। তবে আমি রিকোয়েস্ট করব সবাইকে যে সবাই যেহেতু সারাদিন দৌড়াদৌড়ি করবে, আত্মীয় স্বজনের বাসায় যাবে, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে, তো তাদের উচিত দিনের বেলা অ্যাটলিস্ট চুলটা বেঁধে নেওয়া, রাইট। রাতের বেলা চুলটা ব্লো ড্রাই করে খুলে রাখতে পারে। বিকজ এত বেশি পলিউশন থাকে, লাইক ধুলোবালি এত বেশি থাকে, তাতে কিন্তু চুলটা ময়লা হয়ে যায়, চুলের গোড়াটা। আর কারণ মেসি হয়ে যায় তখন। এক্স্যাক্টলি, আমি একটু সুন্দর করে বলতে বেঁধে চাই নিতে পারে, সুন্দর একটা ফুল লাগাতে পারে। হ্যাঁ, হ্যাঁ। একটা হয়তো শাড়ি কিন্তু একটা side করে হ্যাঁ, বা- একটা শাড়ি কিন্তু কমপ্লিট হয় তখনই যখন একটা মেয়ে হাতে চুড়ি পরে, কপালে একটা টিপ দেয়, ফুলে খোপা একটা ফুল ফুল লাগায়, হ্যাঁ, তখন কিন্তু শাড়িটা কমপ্লিট হয়। Complete হয়। তুমি খেয়াল করে দেখো, একটা মেয়ে যখন শাড়ি পরে এই জিনিসগুলো বাদ দিয়ে, তখন কিন্তু শাড়িটা কমপ্লিট কমপ্লিট হয় না। সো এবং ব্লাউজ ফিটিংসটা একটা ব্যাপার। একটা খুব হ্যাঁ, মানে জরুরি একটা ব্যাপার। শাড়ি যেই দামেরই হোক না কেন, আমার মনে হচ্ছে ম্যাচিং করে ব্লাউজটা পরলে সুন্দর ফিটিংস হলে খুব সিম্পল শাড়িও ভালো লাগে। আরেকটা জিনিস বলতে চাই যে মেকআপ করতেই হবে জরুরি Not কিছু না। necessarily। আমি এই যে আজকেও Naturally। আসার সময় আমি যেটা বলতে চাই, Makeup মানে যে সব মিলিয়ে যে একটু মানে নিজেকে সাজিয়ে তোলা। আমি দাঁড়িয়েছিলাম, তো একজন সেজে দেখলাম যে বসলেন সে গাড়িতে, তো আমি তাকিয়েছিলাম যে মানে সাজটাকে খুব জরুরি ছিল। মানে আসলে তো পার্লারে যাওয়া হচ্ছে নিজের সৌন্দর্যটাকে না, ফুটিয়ে কিন্তু তোলা। এখানে Makeover এখানে এর ক্ষেত্রে না না বলা এখানে যায় কিন্তু দেখার বিষয় আছে, একটা জিনিস দেখার বিষয় আছে কি, দেখছে। ফর অ্যান এক্সাম্পল, লাইক আই এম দ্য ওনার অফ আ পার্লার, Right. রাইট? আমি আমাকে কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছি,
এইটা কিন্তু ক্লায়েন্টের বোঝা উচিত। অবশ্যই। আমি যদি আমাকেই ঠিক মতন প্রেজেন্ট করতে না পারি, আমি আরেকজনকে কিভাবে? ওর চোখটাকে সুন্দর করার জন্য তো পার্লারে যায়। আর আমার মনে হয় কি অনেক পার্লার আছে মানে মানুষটাকে ঢেকে ফেলে। এক্স্যাক্টলি। প্রমা, আমরা জানি যে মানে রঙের দিদি থেকে তোমার উঠে আসে, সো পুজো এবং রঙের দিদি তোমার জন্য বিশেষ একটা ভূমিকা তোমার লাইফে রেখেছে। সো তুমি একটু বলো যে তোমার কেমন লেগেছে রঙের দিদিতে অংশগ্রহণ করতে পেরে? রঙের দিদিতে আসলে অংশগ্রহণ করে আমার অনেক কিছু শেখার হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি, অনেক বড় বড় মানুষের সাথে আমার চলাফেরা হয়েছে, যেটা আমি নিজেকে খুব লাকি মনে করি। অবশ্যই। আর বিপ্লব দা আমাকে অনেক হেল্প করেছে এর জন্য। থ্যাংক ইউ দাদা। গ্রুম করার জন্য, হ্যাঁ, এক্সপ্লোর করার হ্যাঁ, জন্য। সে সব বকাটাই বেশি খেয়েছে না? না, বকাটা আসলে ছিল কি আদরের বকা, যেটা না, বকা তো ব্লেসিংস। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। জি, হ্যাঁ। আচ্ছা, তখন আমরা বসেছিলাম জাজেস প্যানেলে, তখনকার কামরুল আর বিপ্লব আর এখনকার কামরুল আর বিপ্লবের মধ্যে ডিফারেন্সটা কি তোমার চোখে, সেটা বল। তখন দারুণ। ছিল কি যদি ভুল করতাম সেটা আপনারা আমাকে মানে সলভ করে দিতেন। হ্যাঁ, কিন্তু তখন মনে মনে বকা দিতে না? তোমার একটা মজার ঘটনা আমি একটু বলি। প্লিজ ভাইয়া। মানে আমাদের যখন আমাদের গ্র্যান্ড ফিনালেটা অনেক রাত হয়ে যায়, শুটিং শেষ হতে প্রায় 3টা বেজে যায়। তখন কানিজ আলমাস খান ছিলেন, কামরুল ভাই, তিশা, আমরা, সুবীর নন্দী, অনেকে সবাই অনেক বড় বড় এটা সেলিব্রিটি অনেক সুন্দর করে এসেছিলেন। হ্যাঁ, 3টা মনে বেজে গেল, 3টা রাত, 3টা 3:30 বেজে যায় শুটিং শেষ হতে হতে। তো শুটিং শেষ করে সবাই ফ্রেশ হতে বের হয়ে যায়। তখন আমরা দৌড়াদৌড়ি করতাম যে দৌড়াদৌড়ি কি যে কখন এত বাসায় রাত যাবো। হয়ে গেছে। হ্যাঁ, তা আমি কিভাবে? কোনো কারণে আমিও চলে যাচ্ছিলাম, ক্রস করছিলাম এইভাবে। হ্যাঁ, এবং ওর পুরো জিনিসটা একটা নাটকের মতো। যেমন আচ্ছা। ও সবার শেষে আসছিল আমাদের অডিশন রাউন্ডে, মনে আছে বৃষ্টিতে, আমার স্পষ্ট খেয়াল আছে। আমরা যখন ছবি জমা পড়েছিল, এই মেয়েটা তো অনেক সুন্দর, কিন্তু আমরা যখন গ্রুমিং এ অডিশন ইয়েতে বসছি, ফাইল নিতে, এই মেয়েটা আসে না কেন, এই মেয়েটা আচ্ছা। মেয়ে তো ওর আসে না, প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। লাস্টে দেখলাম যে একজন এসে বলছে যে ওই মেয়ে একটা মেয়ে বাকি আছে, আসছে। আমার কোন মেয়ে? এত লাকটা নাম্বার ফাইল actually খুলে দেখি ওই অনেক মেয়েটা, ভালো। আচ্ছা আসছে তো, প্রোগ্রাম কিন্তু আমাদের শেষ না আছে, এই মেয়েটা যেহেতু আসছে আমরা আবার নিব তাকে। তা আমরা তো, ও আসছে মঞ্চে, ও পারফরমেন্স করে, তো যাক ও টিকে গেল। তো যাক, এরপরে আমরা ধরে নিয়েছিলাম ওর ট্যালেন্ট দেখে, ওর লুক দেখে যে ও হয়তো পজিশনে থাকবে ফার্স্ট থেকে থার্ডের মধ্যে। তখন আইকিউ টেস্ট হতে গেলে ওইখানে গিয়ে নার্ভাস হয়ে গিয়ে আর আচ্ছা, পারেনি আচ্ছা, আর কি। আচ্ছা। যাই হোক, তখন আমাদের ওই অনুষ্ঠান রেকর্ডিং শেষ, ক্রস করছি এরকম অনেক রাতের বেলা, অন্ধকার ওই জায়গাটা। তো ওর তো মন খারাপ, ও ভেবেছিল যে পজিশনে থাকবে, আর ওর আসলে কোয়ালিটি ছিল, পারেনি। তো ওর মাকে বা কেউ ছিল সামনের, মনে আছে? হ্যাঁ, আম্মু ছিল, হ্যাঁ। আমি আগেই বলেছিলাম এখানে কম্পিটিশন আসার দরকার নেই। হ্যাঁ, তো ও তার আমাকে দেখে না, বলতে বলতে মাকে নিয়ে চলে যাচ্ছে। আমি তখন ক্রস করে, আই শোনো, আমি কম্পিটিশন কোনো ব্যাপার না, কাজ কিন্তু তুমিই করবে আমার সাথে। বিপ্লব দা, তোমার এই অসাধারণ পাঞ্জাবি পরে তুমি আমাদেরকে সময় দিয়েছো, কিন্তু এটা এই জন্য আমাকে দেওয়ার ধন্যবাদ। কথা ছিল মনে হয়। তাই না? আচ্ছা, ও তো এমনি সুন্দর, তাই না? হ্যাঁ। তো ও এমন কারণ একটা ভাই- মানুষকে আর দরকার আছে, আমার তো বাড়তি আলো দরকার না, সেই কোনো সমস্যা। বিপ্লব দা তো একদমই দেখতে দেখতে ভালো না মানুষ। সেটাই। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদের পুজোর সময়টা অনেক ভালো কাটবে, আর সেই সাথে দর্শকদেরও খুব ভালো আমাদের কেটেছে। দর্শকদেরকে একটু শুভ বিজয় Please, জানানো দরকার। please. আমরা সবাই একটু শুভ বিজয় জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং পুজোর পুরো ধুমধামের মধ্যে আছেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সবাই মিলে অনেক আনন্দ করছেন। তো আনন্দটা যেন নিরানন্দ না হয়, সেইভাবেই আশা করবো যে পূজা মণ্ডপগুলোতে ঘুরে বেড়াবেন, পরিবারকে নিয়ে পরিবারকে সময় দিবেন। আর যেহেতু দশমী আর সামনেই, সেই জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বিজয়া। কামরুল ভাই একটুখানি বলেন কিছু। সবাইকে শারদীয় শুভেচ্ছা। সবাইকে শারদীয় শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শারদীয় দুর্গোৎসব নিয়ে এই বিশেষ এক্সপার্ট